আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাই। আমি তৌহিদ স্যার, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তাদের বলবো যে তোমরা অলরেডি জ্যামিতি ক্লাসে জয়েন করেছো। আজকে আমি চেষ্টা করব তোমাদের অষ্টম শ্রেণীর জ্যামিতির যে উপপাদ্য আছে, নবম অধ্যায় পিথাগোরাস উপপাদ্য। এই পিথাগোরাস উপপাদ্যটি খুবই ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। তোমরা অলরেডি এই উপপাদ্য সম্পর্কে ধারণা অনেকেই নিয়েছো। তাছাড়াও আজকে আমি তোমাদের সামনে চেষ্টা করব যে তোমাদের রিকোয়ারমেন্ট বা তোমাদের উপপাদ্যগুলোর একদম বেসিক কিছু বিষয় আছে বা এমসিকিউ এর জন্য যে ধরনের উপপাদ্যগুলো তোমাদের শেখার দরকার, এগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। তোমরা অনেকে রোল নম্বর 31 জয়েন করেছো। 31 ছাড়া তোমরা তোমাদের রোল নম্বর এবং নাম লিখলে হয়। অভিভাবক মণ্ডলীর নামগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমার বারবার বলা একটু কষ্ট হয়ে যায়। হালিমা রোল নম্বর 24, সবার সালামের উত্তর একবার আমি দিয়ে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। রোল নম্বর 24 তুমি আসো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খেয়াল করো আজকে যে অষ্টম অধ্যায় অর্থাৎ অষ্টম শ্রেণী গণিতের নবম অধ্যায়ের যে উপপাদ্য সমূহ আছে, এই উপপাদ্য সমূহের মধ্যে তোমরা যদি একটু দেখো পিথাগোরাস উপপাদ্যটা কি অ্যাকচুয়ালি, এটা তোমরা অনেকেই জানো যে পিথাগোরাসের উপপাদ্য খুবই ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য ছিল। এই পিথাগোরাসের উপপাদ্য গুলো অবশ্যই তোমাদের জানার প্রয়োজন। আগে তোমাদের আমি বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যগুলো করিয়েছি, ওখানে কিন্তু পিথাগোরাস উপপাদ্যের বেসিক বিষয়গুলো কিন্তু তোমাদের জানা লেগেছে। ওকে, আজকে দেখো পিথাগোরাস উপপাদ্য আমরা কিভাবে জানবো বা পিথাগোরাস উপপাদ্যগুলো কিভাবে আমরা প্রমাণ করব, এগুলো তোমরা যদি দেখো, তোমরা অলরেডি অনেকেই জেনেছো যে পিথাগোরাস একজন গণিতবিদ ছিলেন। উনি জ্যামিতি নিয়ে অনেক কিছুই তোমাদের সামনে আলোচনা করেছেন। যে পিথাগোরাস উপপাদ্য ছিল যে কোন একটি ত্রিভুজের, কোন ত্রিভুজ বলতে আমরা নর্মালি জানি যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে ত্রিভুজ তোমাদের ছিল তিন প্রকার। লক্ষ্য করো যে আমি যদি তোমাদের এবার বলি যে বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। ওকে, আমি অনেকেরই কমেন্টস হয়তো পড়তে পারছি না, তারপরে বলবো যে রোল নম্বর 17 আসো, রোল নম্বর 10 আসো, রোল নম্বর 15 নিশাত। ওকে, সবারটাই মোটামুটি আমি দেখতে পাচ্ছি। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। এক নম্বর ছিল দেখো সমবাহু ত্রিভুজ। ওকে, দুই নম্বর ছিল দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তিন নম্বর ছিল কিন্তু দেখো বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই নবম অধ্যায় পিথাগোরাস উপপাদ্য আলোচনা করার পূর্বে আমি ত্রিভুজ নিয়ে কেন আলোচনা করব? অষ্টম শ্রেণী থেকে তোমরা পিথাগোরাসের উপপাদ্যের বেসিক বিষয়গুলো জেনে যাচ্ছ যে পিথাগোরাস কে ছিলেন বা পিথাগোরাস উপপাদ্যটি কি অ্যাকচুয়ালি কি। তাহলে আমরা যে ত্রিভুজের প্রকারভেদ জেনে এসেছে, বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার, এই তিন প্রকারের বাহুকে আমরা সমকোণী ত্রিভুজে কনভার্ট করতে পারবো কিনা সেটা আমি একটু পরবর্তীতে দেখানোর চেষ্টা করছি। এরপরে আসো দেখো কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। কোণ ভেদে তোমরা জানো ত্রিভুজ তিন প্রকার কোণ ভেদে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি অনেকে জয়েন করেছো রোল নম্বর 48, রোল নম্বর 9, রোল নম্বর 21, রোল নম্বর 12। তোমরা অলরেডি ক্লাস এ আসো। ওকে, থ্যাংক ইউ। তাহলে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। তোমরা এক নম্বর লিখবা দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো। নাম্বার 2 স্থূলকোণী ত্রিভুজ। ওকে, নাম্বার 3 হচ্ছে যেটি পাবো দেখো সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজ। এখন এই যে 6 ধরনের ত্রিভুজ আছে, এর মধ্যে কিন্তু সমকোণী ত্রিভুজটাই কিন্তু তোমাদের খুবই ভালোভাবে জানতে হবে, কারণ যে কোনো ত্রিভুজকে তুমি সমকোণী ত্রিভুজে কনভার্ট করতে পারো। সমকোণী ত্রিভুজে তোমরা জানো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ
90 ডিগ্রি, তাহলে সেই ত্রিভুজকে কিন্তু বলা হয় সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু আমরা যদি বলি পিথাগোরাস উনি অনেক আলোচনা করেছেন সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজ থেকে যে পিথাগোরাসের উপপাদ্য পায়, এই পিথাগোরাসের উপপাদ্য অনেকভাবেই কিন্তু প্রমাণ করা যায়। সেক্ষেত্রে আজকে আমি যদি বলতে চাই এই সমকোণী ত্রিভুজটি আমাদের খুবই ভালো করে জানতে হবে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের মান কত হতে পারে, বা এই সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের মানের উপর ভিত্তি করেই আমরা অতিভুজের মান কিভাবে পাবো আমরা সেটি নির্ণয় করব। আমি অলরেডি দেখতে পাচ্ছি রুল নম্বর 2, রুল নম্বর 18, রুল নম্বর 8 তোমরা অনেকে জয়েন করেছো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি সমকোণী ত্রিভুজটি কি এটি যদি এখন তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই, তাহলে একটু লক্ষ্য করো। তাহলে আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজকে বলা হচ্ছে দেখো সমকোণী ত্রিভুজ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো লক্ষ্য করো ABC একটি ত্রিভুজ এঁকেছি, যখনই আমরা এই বর্গাকার কোন চিহ্ন এখানে প্রকাশ করছি এটি কিন্তু হয়ে যাচ্ছে সমকোণ। অর্থাৎ আমরা বলতে পারবো দেখো ABC সমকোণী ত্রিভুজ যেহেতু দিয়েছি, যার আমরা লিখতে পারি দেখো কোনটা বলো ABC কোণ, অর্থাৎ ABC কোণ এটিকে সংক্ষেপে আমরা শুধু লিখতে পারি B কোণ সমান 90 ডিগ্রি বা সমকোণ লিখতে পারো। এখন তোমরা বলতে পারো যে স্যার এই কোণগুলো আপনি লিখলেন তাহলে সমকোণী ত্রিভুজ দিয়ে আলোচনা করলেন। তোমরা যদি বলো যে এখন একটি সূক্ষ্মকোণ আমি বা একটি বিষমবাহু ত্রিভুজ এখানে এঁকেছি, দেখো একটি বিষমবাহু ত্রিভুজ এঁকেছি, যেখানে আমি বলবো দেখো AB BC এবং AC কোনো বাহুই কিন্তু দৈর্ঘ্য সমান না। সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো বা তোমরা যদি মনে করো যে শীর্ষ A থেকে তুমি একটি লম্ব আঁকবা, তাহলে সেই ক্ষেত্রেও দেখো ABD ও আরেকটি ত্রিভুজ দেখো ACD উভয়ই কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। উভয়ই আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি, সমকোণী ত্রিভুজ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই কারণে দেখো যে ABD ত্রিভুজের এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, আবার ADC ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। সো তুমি যদি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ বা সূক্ষ্মকোণী ত্রিভুজও নাও, এই ত্রিভুজটা এট এ টাইমে বিষমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটা এট এ টাইমে আমি বলতে পারবো যে সূক্ষ্মকোণী ত্রিভুজ বা স্থূলকোণী ত্রিভুজ যদি তুমি এভাবে আঁকো, তুমি যদি স্থূলকোণী ত্রিভুজ এবার তুমি যদি এঁকে নাও, সেই ক্ষেত্রে দেখো একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে। দেখো ABC দেখো স্থূলকোণ এটা, তাহলে তুমি যখন এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকবা, এই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে BC বাহুর বর্ধিতাংশের উপরে কিন্তু আমরা ADC একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এখানেও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়। অর্থাৎ আমি তোমাদের এভাবে একটু বলতে চাই যে সমকোণী ত্রিভুজের ব্যাপারটি কিন্তু খুবই ভালো করে তোমাদের মাথায় নিতে হবে, কারণ নবম অধ্যায়ে যে এক্সট্রা আছে বা অনুশীলনী আছে, এই অনুশীলনীগুলো তোমাদের পারতে হলে বারবার কিন্তু সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের বিষয়টি চলে আসবে। ওকে, আমি দেখতে পাচ্ছি রুল নম্বর 41, 50, রুল নম্বর 12 তোমরা আসো। আচ্ছা স্যার পড়বে, টেনশন করো না। আচ্ছা ফায়জা লিখেছো, ওকে ফাইন। আমি সবারই রোল নম্বরগুলো আমি লেখার চেষ্টা করছি, সবাই আসো। খুব ভালো লাগছে যে তোমরা সবাই তোমাদের রোল নম্বরগুলো যদি আমি বলি তোমাদের জন্য অনেক ভালো লাগবে, এটা তো অবশ্যই শিওর। এবং আমি খুব খুশি হব যে সকল মেয়েরাই আমার ক্লাসে তোমরা আসো। ওকে ফাইন, এখন আসো দেখো আমি সমকোণী ত্রিভুজ এঁকেছি। এখন এই সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়কে আমরা কি কি নামকরণ করতে পারবো না? নবম শ্রেণীতে ওঠার পর তোমরা এই সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু একটি নতুন অংশ পাবা, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে সমকোণের এই বিপরীত বাহুটাকে অর্থাৎ এই বাহুটিকে আমরা বলবো অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি কিন্তু দেখো অতিভুজ। আর সমকোণ সংলগ্ন বাহুর আমরা একটিকে যদি লম্ব ধরি আরেকটিকে ভূমি ধরবো। যেহেতু ত্রিভুজটি দেখো ABC
যে ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজের বিসিটি কিন্তু বিসি বাহুটা কি আছে দেখো তো, এখানে বিসি বাহু কিন্তু ভূমি আকারে আছে। ওকে প্রিয় শিক্ষার্থী, বা এটাকে বলা হবে সমকোণ সংলগ্ন বাহু, বা এটাকে বলা হবে সমকোণ সংলগ্ন আমরা বাহু বলতে পারবো। ওকে, আর এবি কে আমরা উচ্চতা বলতে পারি, যেমন আমি দাঁড়িয়ে তোমাদের সামনে ক্লাস দিচ্ছি, বা এটাকে আমরা বলতে পারবো লম্ব, বা এই বাহুকে বলবো সমকোণ সংলগ্ন আমরা বাহু বলতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এট এ টাইমে দেখো একটি সমকোণী ত্রিভুজে বাহুগুলোর বৈশিষ্ট্য তোমাদের জানতে হবে, যে কোন কোন বাহু, অর্থাৎ বাহুগুলোর নামকরণ তোমাদের জানতে হবে। তাহলে আমি এবিসি একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, যেখানে বি কোণটা কিন্তু এবার সংক্ষেপে বলা যায়, বা মাঝখানে আমরা জানি কোণ রাখতে হয়, সুতরাং আমরা মাঝখানে কোণটি রেখেছি, এটি সমকোণী। তাহলে সমকোণী ত্রিভুজে আমি যে বিষয়টা এখন তোমাদের সামনে আলোচনা করব, যে গণিতবিদ পিথাগোরাস উনি বললেন যে সমকোণী ত্রিভুজে যদি অতিভুজের উপর একটি বর্গ আঁকা যায়, তাহলে অতিভুজের উপর যদি বর্গ আঁকতে চাই তাহলে কেমন হতে পারে। দেখো আমি ছোট্ট করে একটা ত্রিভুজ আঁকছি, দেখো যাতে তোমাদের সুন্দর করে বোঝাতে পারি। তো লক্ষ্য করো এ বি, আমি এখানে সি দিলাম। ওকে, এখন আমরা এখানে আরেকটু বিষয় তোমাদের আমি বলবো। দেখো এ বি সি কোণ, খেয়াল করো এ বি সি কোণ এর এই বি কোণটি যদি বাদ দিই, তাহলে আমরা এই এসি বাহুকে ছোট্ট হাতের বি দ্বারা প্রকাশ করতে পারবো। সুতরাং এই এসি বাহুকে আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করতে পারবো, অর্থাৎ এ বি সি কোণ, এই কোণের বিপরীত বাহু অতিভুজকে আমরা বি, অর্থাৎ এখানে বি কোণের বিপরীত বাহু, বি কোণের বিপরীত বাহু এসি, এসি কে দেখো আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করতে পারবো, কারণ এসি আছে নাই কি বলো বি, বিটা ছোট হাতের হবে। অন্যভাবে দেখো এসিবি কোণ, এসিবি কোণ, তাহলে সি কোণটি যদি বাদ দাও তাহলে আমরা এই এবি বাহুকে কি দ্বারা প্রকাশ করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবি আছে নিঃসন্দেহে ছোট্ট হাতের সি দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে এই বাহুটিকে আমরা কিন্তু ছোট্ট হাতের সি দ্বারা প্রকাশ করতে পারবো, সরি এখানে এটা ছোট্ট হাতের সি দ্বারা প্রকাশ করতে পারবো। রোল নাম্বার 14 আসো। ওকে ফাইন, আমি চেষ্টা করছি তোমাদের এটা ভালোভাবে বোঝানোর। এরপরে আরেকটি কোণ আছে দেখো, তাহলে বিএসি কোণ, তাহলে বিএসি কোণ, তাহলে এই কোণে আমি যদি মাঝখানের কোণটি কেটে দিই, বিএসি কোণ, এই কোণটি যদি বাদ দিই তাহলে বিসি বাহু থাকবে। তাহলে আমাদের কি বাহু থাকবে বলো, বাহু এখানে থাকবে দেখো বিসি, এই বাহুকে কিন্তু আমরা এ দ্বারা প্রকাশ করতে পারবো, যেহেতু এখানে বিসি তাহলে এ নাই, তাহলে এটিকে আমরা ছোট্ট হাতের এ দ্বারা প্রকাশ করব। আমরা একটি ত্রিভুজের বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজের যে আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্য থাকবে, এই বাহুর দৈর্ঘ্যকে বড় হাতের অক্ষর এ বি বা বিসি বা সি এ দ্বারা যেটি প্রকাশ করে, এটাকে আবার কিভাবে সংক্ষিপ্ত আকারে ছোট আকারে আমরা প্রকাশ করতে পারবো, এটি হচ্ছে বড় কথা। তাহলে দেখো আমার এটি আলোচনা করার উদ্দেশ্য, আমি বি কোণটা কিন্তু 90 ডিগ্রি ধরেছিলাম, তাহলে এটি কিন্তু বি বাহু। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর এই বাহুটা হবে দেখো এ বাহু, আর এই বাহুটা হবে সি বাহু। আর পিথাগোরাস উপপাদ্য অনুসারে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এখানে বি স্কয়ার হবে, অর্থাৎ এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এসি স্কয়ার, এই এসি কে কিন্তু আমরা বি দ্বারা প্রকাশ করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো সমকোণ সংলগ্ন অপর দুই বাহু কি আছে একটু খেয়াল করো। সমকোণ সংলগ্ন অপর দুই বাহু এখানে দেখো, একটি বাহু দেখো এ, তাহলে এটি কি হবে বলো তো, এ স্কয়ার হবে। তাহলে এখানে আমি কি লিখতে পাচ্ছি দেখো, বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি স্কয়ার সমান, বিসি বলতে এখানে কে, তাহলে আমরা এটিকে এ দ্বারা প্রকাশ করতে পারছি। ওকে, এরপরে লক্ষ্য করো আরেকটি বাহু এ বি এর উপর আমরা একটা বর্গ আঁকবো। দেখো এখন এখানে নামকরণ আমরা বিভিন্ন নামকরণ এখানে করতে পারি, সেটা আমি পরে একটু আলোচনা করছি। দেখো তাহলে আমরা এই এবি কে কোনো বর্গের বাহু ধরলে আমরা এবি কে কোনো
বর্গের বাহু ধরলে আমরা পাবো কি দেখো এ বি স্কয়ার, এটি সমান কত বলো তো এ বি, তাহলে এখানে নাই কে সি, তাহলে সি স্কয়ার। তাহলে আমরা এই যে এ সি স্কয়ার লিখছি এটিকে আমরা কিন্তু এ সি স্কয়ার লিখতে পারবো, বা এটি তোমরা কেউ যদি লেখো সি এ হোল স্কয়ার, তোমরা এটাকে ইচ্ছা করলে সি এ স্কয়ার লিখতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা লিখতে পারো দেখো এ বি স্কয়ার, বা এটাকে তোমরা ইচ্ছা করলে এবার লিখতে পারো বি এ হোল স্কয়ার সমান তোমরা লিখতে পারো বি এ স্কয়ার। ওকে, এগুলো কিন্তু আগে তোমাদের জানার প্রয়োজন আছে। এরপরে দেখো বি সি স্কয়ার মানে এটাকে বি সি স্কয়ার লিখতে পারো, বা এটা তোমরা যদি কেউ বলো স্যার সি বি স্কয়ার, এটিকে কি সি বি স্কয়ার লেখা যাবে, লেখা যাবে। অর্থাৎ তোমাদের এই বিষয়গুলো কিন্তু আগে খুবই ভালো করে জানতে হবে পিথাগোরাসের উপপাদ্য জানতে হলে, কারণ পিথাগোরাসের উপপাদ্য খুব সহজেই কিন্তু তোমরা প্রমাণ করতে পারবে। কিন্তু একটি ত্রিভুজের যে বাহুগুলো আছে এই বাহুগুলো দৈর্ঘ্য আমি কিভাবে নির্ণয় করতে পারবো। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে তোমরা যে পিথাগোরাসের উপপাদ্যের ক্লাসটি দেখছো, অনেক শিক্ষার্থী আছো তোমরা ক্লাস দেখছো বাট আননেসেসারি টাইম ওয়েস্ট করছো। তোমাদের অনুরোধ করবো যে তোমরা আননেসেসারি কোনো কিছু কমেন্টসে লিখো না, তোমরা সুন্দর করে ক্লাসটি ফলো করার চেষ্টা করো। তোমরা যদি আননেসেসারি কিছু লেখো আমি কিন্তু সম্পূর্ণটাই দেখতে পাচ্ছি। ওকে, আননেসেসারি কোনো কিছু কমেন্টস লিখবে না, তোমরা এটি বোঝার চেষ্টা করো। পিথাগোরাসের উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং জটিল, বলবো ক্লাস 8 এর জন্য একটি উপপাদ্য। তাহলে এখানে দেখো এসি বাহুর মান আমি যদি 5 নিই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো 5 স্কয়ার অর্থাৎ 25 পাচ্ছি। আমরা এবি বাহুর মান আমরা 4 নিব, এটাকে আমরা 4 নিচ্ছি, তাহলে আমরা সি স্কয়ার সমান 4, তার মানে আমরা 16 পাচ্ছি। ওকে, এখানে দেখো এটির মান আমরা 3 নিলাম, অর্থাৎ বিসি এর মান আমরা 3 নিলাম, তাহলে এটি কত হচ্ছে বলো 3 স্কয়ার সমান কত 9। ওকে, তাহলে আমরা এখন একটু দেখে নিই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, তাহলে কি বলো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার, তাহলে এসি এর মান আমি কি ধরেছিলাম বলো 5, তাহলে এটির মান কত 25। ওকে প্রিয় শিক্ষার্থীরা, অপর দুই বাহু বলতে কি আরেকটি বাহু আমি কি নিচ্ছি বলো এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আঁকলাম। দেখো এবি এর উপর আমি একটা বর্গ ক্ষেত্র এঁকেছিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো এবি স্কয়ার, এবি সমান আমি কত ধরেছিলাম 4, তাহলে 4 স্কয়ার 4 4 দেখো 16। ওকে, এরপর দেখো আমরা বিসি এর মান সমকোণ সংলগ্ন একটা বাহু বিসি ধরেছিলাম, এটার উপর বর্গ করলে আমরা এটি কি পাই বলো 3 স্কয়ার সমান কত বলো 9। ওকে, তাহলে খেয়াল করো যে আমরা 25 সমান পাচ্ছি দেখো 25। ওকে, আমি এই এসি বাহুকে কি দ্বারা প্রকাশ করেছিলাম বলো বি স্কয়ার, এবি বাহুকে আমি সি স্কয়ার দ্বারা প্রকাশ করেছিলাম, আর বিসি বাহুকে এ স্কয়ার দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে আমাদের এই যে চিত্র অনুসারে আমরা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার, বা আমরা এখানে বি ধরেছিলাম বি স্কয়ার। ওকে, সমকোণ সংলগ্ন আরো দুইটি বাহু দেখো এ বি স্কয়ার, এ বি স্কয়ারকে আমরা সি ধরেছিলাম, তাহলে সি স্কয়ার। আরেকটি বাহু কত দেখো এখানে বিসি, বিসি কে আমরা এ ধরেছিলাম, তাহলে আমরা পাচ্ছি কি বলো এ স্কয়ার। তাহলে দেখো এই বাহুটিকে আমরা 5 ধরেছিলাম, 5 5 25, এই বাহুটিকে 4 ধরেছিলাম, 4 4 16, এই বাহুটিকে আমরা 3 ধরেছিলাম, তাহলে 3 3 9 পেলাম, তাহলে আমরা 25 সমান 25 পাচ্ছি। অর্থাৎ সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান সমষ্টি সমান হলো কিনা তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ওকে, আমি অনেকেই দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ক্লাস করছো, কিন্তু এটি মনে রাখতে হবে যে খুব মনোযোগ সহকারে এই পিথাগোরাস উপপাদ্যটি একটু দেখার চেষ্টা করো। এখন আমি দেখো এখানে কয়েকটি বাহু নিয়ে আমি সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করব। তো কোন কোন বাহুগুলো তোমাদের প্রয়োজন হবে সেটা একটু দেখে নাও। শুধু আমরা 3 4 5 এই বাহু ছাড়াও আমাদের আর কি কি বাহু নিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আসো দেখো আমরা কি কি পেলাম 3 স্কয়ার 4 স্কয়ার আর 5 স্কয়ার সমান আমরা কত পেয়েছি বলো 3 3 9, 4 4 16, 5 5
25, অর্থাৎ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান আমরা 25 পেয়ে যাচ্ছি। এবার তোমরা যদি দেখো যে 6 ছক 36, ওকে আমরা 6 নিচ্ছি, দেখো তাহলে 6 ছক 36, আমরা 8 নিব, 8 8 64 আমরা পেয়ে যাব। দেখো এখানে 36 পাচ্ছি, এখানে 64 পাবো, তাহলে এখানে আমরা 10 একটি বাহু নেব, 10 স্কয়ার সমান 100 পেয়ে যাব। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি 6 8 এবং 10 একক বাহু বিশিষ্ট কোনো একটি ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি যে সমকোণ সমন্বয়ের একটি বাহু যদি 6 হয়, আরেকটি যদি 8 হয়, 6 7 36, 8 8 64, আরেকটি বাহু অতিভুজ অটোমেটিক্যালি দেখো এখানে 10 10 100 হয়ে যাচ্ছে। এটি একটি বাহু গেল। আবার দেখো 5 স্কয়ার নিতে পারো, আরেকটি 12 স্কয়ার নিতে পারো, আরেকটি 13 হয়ে যাবে। কি কারণে? দেখো 5 স্কয়ার সমান 25, 12 স্কয়ার সমান 144, 13 স্কয়ার সমান আমরা পাচ্ছি 169। তো সেই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এটা একটা জোড়া পাচ্ছি। তাহলে আমাদের আগে কিছু কিছু বাহুর দৈর্ঘ্য তোমাদের জানতে হবে, বুঝতে হবে যে কোন কোন বাহু বিশিষ্ট ত্রিভুজ নিয়ে আমরা একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারি। তাহলে আমাদের ক্ষেত্র বিশেষে কিন্তু মনে রাখতে হবে যে শুধু 3 4 5 বাহু বিশিষ্ট যে একটি সমকোণী ত্রিভুজ হবে, এটির কোনো অর্থ নেই। আমাদের দেখতে হবে যে কোন কোন বাহু, অর্থাৎ এখানে 5 একক বাহু বিশিষ্ট 5 এটি হতে পারে, এটি 12 হলে এটি 13 হয়ে যাবে, বা একটি বাহু যদি আমরা 6 ধরি, আরেকটি বাহু যদি আমরা 8 ধরি, তাহলে এটি 10 হয়ে যাবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা অতি সহজে পেয়ে যাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যেটি বলবো যে এই সমকোণী ত্রিভুজের বেসিক বিষয়টা আগে তোমরা জেনে যাও, তাহলে দেখবা তোমাদের জন্য অনেক উপকার হবে। এবং তোমরা এটি শুধুমাত্র ক্লাস 8 এর জন্যই শিখে যাচ্ছ না, তোমাদের 9 10 এ গেলে সাধারণ গণিত খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার, যে পিথাগোরাস উপপাদ্য দিয়ে ত্রিকোণমিতি তোমাদের করা লাগবে বা জানা লাগবে। এখন আসো আমি তোমাদের ফাইনালি যেটি বলতে যাচ্ছি, দেখো লম্ব আমরা একটি বাহু পাচ্ছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান তোমরা পাচ্ছ দেখো অতিভুজ স্কয়ার। আজকের এই ক্লাসটি মূলত যদি বলি একটি সমকোণী ত্রিভুজের বেসিক আলোচনা, বা আমরা সমকোণী ত্রিভুজ থেকে এমসিকিউ টাইপের কোনো প্রশ্ন আসলে কিভাবে আমরা আনসার করব। এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো লম্ব যদি রাখি লম্ব স্কয়ার, তাহলে কি হবে বলো তো, অতিভুজ স্কয়ার মাইনাস কি হবে বলো তো, ভূমি স্কয়ার। এগুলো তোমরা প্রিয় শিক্ষার্থীরা লিখে নাও। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ভূমি দেয়া আছে, আমরা লম্ব কিভাবে বের করব। আমরা এখানে রুট ওভার দিব। তাহলে এখানে একটি সূত্র হচ্ছে দেখো অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমরা কোন একটি সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ এবং ভূমি জানা থাকে, তাহলে লম্ব কিভাবে বের করব। লম্ব সমান আমাদের স্কয়ার ছিল রুট আকারে হয়ে যাচ্ছে। তোমরা যেহেতু 4.1 এর বীজগণিতের যে সূত্রসমূহ ম্যাথগুলো করেছো, সেটি দিয়ে কিন্তু এই রুটের ব্যাপারটি জানবে। এরপরে আসো দেখো আরেকটি নিব, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান দেখো অতিভুজ স্কয়ার তোমরা পাচ্ছ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এখানে কিন্তু লম্ব রেখেছিলাম, এখানে আমি রাখবো দেখো ভূমি। তাহলে আমি এটা রাখবো দেখো ভূমি স্কয়ার সমান, একটু লক্ষ্য করো, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ওকে, এখান থেকে শুধু আমরা ভূমি রাখবো। তাহলে ভূমি যদি রাখি, তাহলে আমাদের যে এই স্কয়ারটা, আমাদের স্কয়ারটা কি হবে বলতো, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে আমরা কোন একটি সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ পাই এবং ভূমি যদি বা লম্ব যদি জানা থাকে, তাহলে আমরা কিভাবে ভূমি পাবো। তাহলে ভূমি সমান দেখো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার হোল রুট ওভার। তাহলে এটা একটা কন্ডিশন। আর সরাসরি যেটি পাবো দেখো, যে অতিভুজ স্কয়ার সমান আমরা জানি যে সরাসরি অতিভুজ স্কয়ার সমান সমকোণী ত্রিভুজের অতিভুজ, দেখো অতিভুজ স্কয়ার সমান আমরা লিখতে পারবো দেখো
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমরা লিখতে পারবো। ওকে, তাহলে এখান থেকে শুধু আমরা দেখো অতিভুজ সমান কি লিখবো, দেখো অতিভুজ সমান আমরা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার আমরা লিখতে পাচ্ছি। এটিও কিন্তু একটি শর্ত। তোমরা খুব ভালো করে এবং মনোযোগ সহকারে দেখো, এই শর্তগুলো অবশ্যই তোমাদের ভালো করে দেখতে হবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি সমকোণী ত্রিভুজ আগে জানতে হলে বা একটি সমকোণী ত্রিভুজ যে পাচ্ছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে আমরা সেটি তৃতীয় বাহু লম্ব হতে পারে, তৃতীয় বাহু ভূমি হতে পারে, বা অতিভুজের মান আমরা কিভাবে পাবো। তোমরা অনেকে লিখছো যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু অনেক সুন্দরভাবে ক্লাসগুলো দেখছো। ওকে, সেই ক্ষেত্রে তোমাদের বলবো যে 90 ডিগ্রি তোমরা অনেকে আঁকার ক্ষেত্রে অনেক কথা এখানে লিখতেছো। যাই হোক, তোমরা এখন দেখে নাও যে পিথাগোরাস উপপাদ্য আমরা প্রমাণ করার ক্ষেত্রে আমরা এমসিকিউতে কি ধরনের প্রবলেম ফেস করতে পারি, সেই এমসিকিউ গুলো একটু যদি তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই, সেক্ষেত্রে একটু দেখে নিই তোমাদের কি কি এমসিকিউ আছে। এই এমসিকিউ গুলো আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা একটু লক্ষ্য করো, তোমরা তোমাদের অনুশীলনীতে দেখো, অনুশীলনী 9-এ তোমাদের 12 থেকে একটু খেয়াল করো, 12 থেকে প্রায় 21 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এমসিকিউ, এই ম্যাথগুলো আমি তোমাদের সামনে এখন একটু আলোচনা করব। দেখো এমসিকিউ এর ম্যাথ, তাহলে আমি এটি আলোচনা করার উদ্দেশ্য যাতে পিথাগোরাসের উপপাদ্যটি ভালোভাবে যদি জানো, সেই ক্ষেত্রে বেসিক যে বিষয়গুলো এগুলোর মাধ্যমে তোমরা কিভাবে এমসিকিউ জানবে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করবো। এখন আসো, দেখো তোমাদের নাম্বার 12 দেয়া আছে যে কোন একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে 1:1:2 বলেছে ত্রিভুজটির সবচেয়ে বড় কোণের মান কত। তাহলে তোমরা একটু দেখে নাও, 12 নম্বর যে ম্যাথ বলেছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত দেয়া আছে। ওকে, তাহলে আমি স্বাভাবিকত একটা বাহু 1:2 আর একটা বাহু 1:2, এখানে √2 দেওয়া আছে, অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্য যদি এখানে দেয়া থাকে তাহলে আমরা এটা সবচেয়ে বড় যে বাহুটা মানে যে কোণটা হবে এই কোণটা আমরা কিভাবে পাবো। তাহলে এখানে দেখো 3টি বাহুর অনুপাত দেয়া আছে। এটি যদি এমন হয় যে আমরা লম্ব ধরলাম, এটাকে আমরা ইচ্ছা করলে একটু বড় করে নিতে পারি। ওকে, এটাকে আমরা সমকোণ সংলগ্ন বাহু একটা 1 ধরলাম, আরেকটি বাহু দেখো সমকোণ সংলগ্ন বাহু 1 ধরলাম। তাহলে এই কোণটা দেখো আমরা যে ত্রিভুজটি পাবো, দেখো এখানে 1 একটি বাহু, তাহলে আমরা এটিকে এবি বাহু বলতে পারি, আর এটিকে আমরা বিসি বাহু বলতে পারি। দেখো, আর √2 এর মান, এই √2 এর মান কিন্তু যে আমাদের এসি হবে, এটি আমরা কিভাবে ফাইন্ড আউট করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি পিথাগোরাস উপপাদ্য অনুসারে দেখতে চাই যে এবিসি ত্রিভুজে দেখো বি কোণটা অবশ্যই এখানে যেহেতু বৃহত্তম বাহু আছে, সেই ক্ষেত্রে আমাদের এই বি কোণটি কত হবে, বৃহত্তম কোণের মান কত হবে, অর্থাৎ এটি 90 ডিগ্রি হবে। কিভাবে 90 ডিগ্রি হবে দেখো একটু খেয়াল করো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এবিসি একটা সমকোণী, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো কি কারণে বলো, কারণ দেখো একটু তোমাদের কারণটা ব্যাখ্যা করি। দেখো এবি সমান বিসি আমি ধরে নিয়েছি আনুপাতিক আকারে যে এই বাহুটি এবং এই বাহুটি সমান। তাহলে আমরা সপ্তম শ্রেণী থেকে জেনে এসেছি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কিন্তু পরস্পর সমান। তাহলে এখানে দেখো এবি বাহু সমান কি আছে বলো তো, বিসি আছে। তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোনটা বলো, নিঃসন্দেহে আমরা এটিকে বলতে পারবো এসিবি কোণ। আর বিসি বাহুর বিপরীত কোণ কোনটা আছে দেখো বিএসি কোণ। তাহলে আমাদের এখানে এই যে সি কোণ আর এখানে দেখো এ কোণ আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ সমান সমান বাহুর বিপরীত কোণ। এবি বাহুর বিপরীত কোণ দেখো এসিবি কোণ সমান সি কোণ পাচ্ছি, আর বিসি বাহুর বিপরীত কোণ কোনটা বিএসি কোণ, তার মানে এ কোণ।
তাহলে এই দুইটা কোণ সমান, যদি সমান হয় তাহলে এটি আমরা দেখতে পাচ্ছি যে একটি সমকোণী ত্রিভুজ। কি কারণে? দেখো লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার সমান কত হতে পারে 1 + 1 সমান কিন্তু দেখো 2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এটি বলি দেখো ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান দেখো আমরা ac স্কয়ার অটোমেটিক্যালি পেয়ে যাব। কিভাবে পাবো? দেখো যে আমরা এখানে অতিভুজ বলতে আমরা কিভাবে পাবো? দেখো ac স্কয়ার সমান আমরা কি পাচ্ছি বলো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে 1 + 1 সমান আমরা কিন্তু 2 পাচ্ছি। তাহলে আমরা এখানে ac স্কয়ার সমান আমরা কি পাচ্ছি বলো তো 2, তাহলে শুধু ac বলতে কত √2। ওকে, তাহলে আমরা দেখো এই ac বাহুটা সবচেয়ে বড় বাহু, তাহলে বৃহত্তর বাহুর এই বিপরীত কোণটির মান কিন্তু বলা হয়েছে কত হবে। আমাদের সেই কথাই বলেছে যে এখানে তিনটি বাহুর অনুপাত দেওয়া আছে, তিনটি বাহুর অনুপাত দেখো আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে সি কোণ আর এই কোণ আমরা ক্রস চিহ্ন দিলাম, এই কোণটা ক্রস চিহ্ন দিলাম, কারণ সমকোণী ত্রিভুজের আমরা বা যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি। সো এটি যদি 90 ডিগ্রি হয় বা এটি একটি সমকোণী ত্রিভুজ, এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এটি কত হবে বলো সি কোণ 45, এ কোণও 45 ডিগ্রি হবে, কারণ এটি 45 এটি 45, দুইটি 45 যোগ করলে 90 হবে, সুতরাং এটি হবে কত 90। তাহলে আমাদের বৃহত্তম কোণটির মান কিন্তু তোমাদের মেন বই আছে দেখো বি। তাহলে 12 এর উত্তরটি কত হবে? 12 এর উত্তর তোমরা পাবা দেখো বি পাচ্ছ কিন্তু 90 ডিগ্রি, এখানে আছে দেখো 90 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই 12 নম্বর যে এমসিকিউ আছে এমসিকিউটা নিয়ে একটু ঝামেলা করো যে দুইটি অনুপাত বাহুর তিনটির অনুপাত দেওয়া আছে, এই তিনটি বাহুর অনুপাতের মাধ্যমে এমন হতে পারে যে এখানে 2 2 দিয়ে এই সংখ্যাটি চেঞ্জ করলো, তাহলে তোমাকে বেসিক ধারণাটা কিন্তু আগে জানতে হবে। আর সমান সমান বাহুর বিপরীত কোণ কিন্তু পরস্পর সমান, এটা অবশ্যই তোমাদের ক্লিয়ারলি জানতে হবে। ওকে, এরপরে আসো দেখো বলেছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন ছাড়া অপর দুইটি কোণের যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের পার্থক্য দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুইটি কোণ এর পার্থক্য কিন্তু দেওয়া আছে 5 ডিগ্রি। তাহলে আমাদের বলেছে সবচেয়ে ছোট কোণের মান কত হবে। তাহলে সমকোণ সংলগ্ন আমাদের সমকোণী ত্রিভুজের বলা হয়েছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর। ওকে ফাইন, তাহলে একটু দেখে নাও 13 নম্বর যে এমসিকিউটা, 13 নম্বর এমসিকিউ তোমরা দেখলে বুঝতে পারবে আমি যে চিত্র এঁকেছিলাম এটি কিন্তু ঠিকই ছিল। তাহলে সমকোণী ত্রিভুজে আমাদের বলা হয়েছে সূক্ষ্মকোণ যে দুইটি, এই সূক্ষ্মকোণ দুইটির পার্থক্য বা অন্তর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খেয়াল করো আমাদের এই কোণটি কিন্তু 90 ডিগ্রি। ওকে, তাহলে এই বাকি দুইটি কোণ কত বলো 90 ডিগ্রি হবে। আমরা যদি এটিকে এবিসি ত্রিভুজ বলি তাহলে দেখো এ কোণ প্লাস সি কোণ এটি কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হবে। এখন এখানে বলেছে এ কোণ ও সি কোণ, এই দুইটা কোণের পার্থক্য দেখো অন্তর বা পার্থক্য এখানে আছে কিন্তু দেখো 5 ডিগ্রি। আমাদের এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর কিন্তু কত দেয়া আছে বলো 5 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রি যদি অন্তর থাকে তাহলে আমি 90 ডিগ্রি থেকে আগেই কিন্তু আমি কি করব বলো 5 ডিগ্রি বাদ দিয়ে দেবো। তাহলে 5 ডিগ্রি বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি কত বলো 85 ডিগ্রি, কারণ সূক্ষ্মকোণদ্বয়ে আমাদের পার্থক্য কিন্তু 5 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে আমরা 5 ডিগ্রি বাদ দিব, তাহলে আমরা 85 ডিগ্রি পাচ্ছি। এখন এই 85 ডিগ্রিকে আমরা 2 দ্বারা ভাগ যদি করি তাহলে কত পাবো বলো 42.5 ডিগ্রি আমরা পাবো। তাহলে আমাদের এখানে ক্ষুদ্রতম কোণটি হবে দেখো 13 এর উত্তর। অর্থাৎ তোমরা জানো যে যদি এভাবে বলা হয় যে আমার এবং আরেকজনের মোট টাকা আছে 20 টাকা, এর মধ্যে আমার টাকা 5 টাকা বেশি আছে, সেই ক্ষেত্রে আমার 5 টাকা আগে বাদ দিয়ে দিব। তাহলে 20 টাকা থেকে আমি 5 টাকা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে 15 টাকা থাকলো 15 টাকা আমরা দুজনকে সমানভাবে ভাগ করে নেওয়ার জন্য আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা সবচেয়ে কম পরিমাণ যার টাকা তারটা বের হয়ে যাবে। তাহলে দুইটা কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি ছিল এবং কোণদ্বয়ের পার্থক্য কিন্তু 5 ডিগ্রি।
তাহলে আমরা 90 থেকে যদি 5 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি কত 85 ডিগ্রি। এই 85 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কিন্তু ক্ষুদ্রতম কোণ এখানে পাচ্ছি কিন্তু দেখো 42 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ক্ষুদ্রতম কোণ আমরা পাচ্ছি দেখো 42.5 ডিগ্রি। আর দ্বিতীয় ক্ষুদ্রতম কোণ যদি বলি, দ্বিতীয় ক্ষুদ্রতম কোণ আমরা পাবো দেখো 42.5। এর সাথে যে 5 ডিগ্রি পার্থক্য ছিল, এই 5 ডিগ্রি আমাদের যোগ করলে কত হয় বলো 47.5 ডিগ্রি। আর সমকোণ তো আমাদের 90 ডিগ্রি আছে, দেখো সবকিছু মিলে যাচ্ছে, তাহলে সমকোণ আমরা পেয়ে যাচ্ছি কিন্তু দেখো 90 ডিগ্রি। তাহলে 13-র উত্তর কত হয় বলো তো? 13-র উত্তর হবে, তোমরা দেখো 13-র উত্তর হবে বি, এখানে হবে 42.5 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমি চেষ্টা করলাম যে তোমাদের দুইটি ক্লাস অর্থাৎ দুইটি এমসিকিউ আলোচনা করার, যে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা আগে বেসিক বিষয়টি জানলাম। বেসিক বিষয় জানার পর আমরা চেষ্টা করেছি যে দুইটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তৈরি করার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি বা জেএসসি পরীক্ষার্থীরা বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে নবম অধ্যায়ের যে উপপাদ্য সমূহ আছে উপপাদ্য সমূহ ভালো করে প্র্যাকটিস করো। এবং এখানকার এমসিকিউ গুলো একটু টাফ আছে, তোমাদের যদি পিথাগোরাসের উপপাদ্যের বেসিক বিষয়গুলো খুব ভালোভাবে জানা থাকে সেই ক্ষেত্রে তোমাদের এমসিকিউ নিয়ে কোনো ভয় থাকার কথা না। আমি পরবর্তীতে আবার এখান থেকে উপপাদ্যগুলো আলোচনা করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।